আচ্ছা, দেখো আগের দিন আমরা মরফোলজি পড়ছিলাম। মরফোলজির মধ্যে প্রথম পার্টটা আমরা পড়েছি। প্রথম পার্টটা হচ্ছে রুট, ঠিক আছে। এবার মরফোলজির মধ্যে আরো পার্টগুলো রয়েছে। রুটের পর স্টেম, লিফ, ফ্লাওয়ার এবং ফ্রুট, এই চারটে পার্ট আছে। তো আমি সবচাইতে একটা গাছের সবচাইতে সুন্দর দেখতে যে পার্ট, সেই পার্টটাকে আগে পড়ে নিচ্ছি। সেই পার্টটার নাম হচ্ছে, দেখো, ফ্লাওয়ার। ফ্লাওয়ার জিনিসটা কি? ফ্লাওয়ার জিনিসটা হচ্ছে, দেখো আমি লিখে রেখেছি অলরেডি সময় বাঁচানোর জন্য। দেখো, সেক্স অর্গান বিয়ারিং স্ট্রাকচার, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্লাওয়ার কি? ফ্লাওয়ার হচ্ছে এমন একটা গঠন যেটা সেক্স অর্গান বা জনন অঙ্গগুলোকে ধরে রাখে। সেক্স অর্গান মানে কি? সেক্স অর্গান আমরা কাকে বলি? সেক্স অর্গান বা জনন অঙ্গ আমরা বলি যে সমস্ত অঙ্গ জনন কার্যে সাহায্য করে। তাহলে আমরা জানি যে একটা গাছের ক্ষেত্রে জনন কার্যে যে অঙ্গগুলো সাহায্য করে, একটা গাছের ফুলের ক্ষেত্রে জনন কার্যে যে অঙ্গগুলো সাহায্য করে, তাকে আমরা কি বলি? অ্যান্ড্রোসিয়াম বা বাংলায় বলি পুংকেশর, এবং গাইনোসিয়াম যাকে বাংলায় বলি গর্ভকেশর। তাহলে এই পুংকেশর এবং গর্ভকেশর, এই দুটো স্ট্রাকচারকে, এই দুটো গঠনকে যে ধরে রাখছে সেই হলো আসলে ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার কি? ফ্লাওয়ার হচ্ছে এমন একটা গঠন, এমন একটা স্ট্রাকচার যে সেক্স অর্গানগুলোকে একসঙ্গে ধরে রাখছে, সেক্স অর্গানগুলোকে একসঙ্গে রেখে জনন কার্যে সাহায্য করছে। এবার তোমাদের আমরা যে জায়গাটার থেকে আমরা পড়াটা শুরু করব, সেই জায়গাটা হচ্ছে একটা ফুলের গঠন, একটা ফ্লাওয়ারের স্ট্রাকচার। আমরা যদি একটা ফ্লাওয়ারকে দেখি তাহলে আমরা দেখতে পারবো ফ্লাওয়ারের মেন চারটে অংশ। কি কি? এক নম্বর, দেখো এখানে লেখা আছে ক্যালিক্স, বাংলায় যাকে আমরা বলি বৃতি। তারপরে 2 নম্বর পার্ট করোলা, বাংলায় যেটাকে আমরা বলি দলমণ্ডল। 3 নম্বর অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম বাংলায় যেটাকে আমরা বলি পুংকেশর। এবং 4 নম্বর গাইনেসিয়াম, বাংলায় যেটাকে আমরা বলি গর্ভকেশর। তাহলে একটা ফুলের চারটে অংশ: বৃতি বা ক্যালিক্স, করোলা বা দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর এবং গাইনেসিয়াম বা গর্ভকেশর। এবার এই যে চারটে অংশের কথা আমরা বললাম, আমরা দেখতে পাই যে চারটে অংশ একটা স্ট্রাকচারের ওপর, একটা গঠনের ওপর এই চারটে অংশ কি আছে? লেগে আছে। তাহলে যে গঠনের ওপর এই চারটে অংশ লেগে থাকে সেই গঠনটাকেই আমরা বলি থ্যালামাস, বাংলায় বলি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ মানে কি? যে অক্ষের ওপর এই সমস্ত স্ট্রাকচারগুলো, মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর লেগে থাকে, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি পুষ্পাক্ষ বা থ্যালামাস। তাহলে থ্যালামাস, তার উপরে এই চারটে স্ট্রাকচার লেগে আছে। এবার একটা জিনিস দেখো, যে একটা ফুল সে কি করে? সে রিপ্রোডাকশন, জননে সাহায্য করে, তাই তো? এবার কোন অঙ্গটা না থাকলে জনন একেবারে হবেই না? আমরা জানি পুংকেশর এবং গর্ভকেশর, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনেসিয়াম যদি না থাকে গাছ জনন কার্য করতেই পারবে না। তার জন্য অ্যান্ড্রোসিয়াম এবং গাইনেসিয়াম, পুংকেশর এবং গর্ভকেশরকে আমরা বলি ফুলের এসেনশিয়াল হোল্ড বা বাংলায় বলি অপরিহার্য স্তবক। অপরিহার্য মানে কি? যে স্তবক না থাকলে গাছ জনন কার্য সম্পন্নই করতে পারবে না, সেই স্তবককেই আমরা বলি অপরিহার্য স্তবক বা এসেনশিয়াল হোল্ড। এবার এছাড়াও আরো দুটো স্তবক রয়েছে, আরো দুটো হোল্ড রয়েছে। একটাকে আমরা বলি ক্যালিক্স, একটাকে আমরা বলি করোলা। দেখো, ক্যালিক্স বা করোলা মানে যেটাকে আমরা বলি বৃতি এবং দলমণ্ডল, সে কিন্তু সরাসরি ভাবে জনন কার্যে অংশগ্রহণ করে না। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এরা জনন কার্যে অংশগ্রহণ না করলেও জনন কার্যের জন্য সাহায্য করে। তাহলে যেহেতু এরা সাহায্য করে, কিভাবে সাহায্য করে? যেমন তোমরা জানো যে করোলা বা দলমণ্ডল সেগুলো বিভিন্ন রঙের হয়, খুব সুন্দর। সেখান থেকে কি হয়? স্মেল বা গন্ধ বেরোয়। তার মানে কি হয়? যে কোনো রকম কীট পতঙ্গ, মৌমাছি খুব সহজেই ফুলের দিকে আকৃষ্ট হবে, এবং যত তাড়াতাড়ি তারা ফুলের দিকে আকৃষ্ট হবে তত তাড়াতাড়ি কি করবে? তারা জনন কার্য করতে পারবে। তাহলে ক্যালিক্স এবং করোলা, বৃতি এবং দলমণ্ডল যেহেতু সরাসরি ভাবে জনন কার্যে অংশগ্রহণ করে না,
কিন্তু এরা জনন কার্য করতে সাহায্য করে, এর জন্য এদের আমরা বলি সাহায্যকারী স্তবক বা সহায়ক স্তবক, বা ইংলিশে আমরা বলি হেল্পিং হোল্ড। অনেক বইতে পাবে তোমরা অ্যাসেসারি হোল্ড, সেটাও কিন্তু ঠিক, যে তারা কি করছে, এরা জনন কার্য করতে সাহায্য করছে, এর জন্য হেল্পিং হোল্ড অর অ্যাসেসারি হোল্ড। এবার এই চারটে পার্ট সম্পর্কে আমাদের ডিটেলে পড়তে হবে। ধরো এই চারটা দেখো, ধরো একটা ফুল আছে, সেই ফুলের ভেতরে বৃতি বা ক্যালিক্স আছে, সেই ফুলটার ভেতরে দলমণ্ডল বা করলাও আছে, সেই ফুলটার ভেতরে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশরও আছে, সেই ফুলটার ভেতরে গাইনেসিয়াম বা গর্ভকেশরও আছে। তার মানে কি? তার মানে জনন কার্য করতে গেলে যে যে জিনিসগুলো দরকার, মানে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, যে যে জিনিসগুলো দরকার এই ফুলের ভেতরে সবকটা জিনিসই রয়েছে। এর জন্য এই ধরনের ফুল যাদের ক্ষেত্রে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনেসিয়াম, বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর, যে সমস্ত ফুলের ক্ষেত্রে এই চারটেই থাকে তাদেরই আমরা বলি কমপ্লিট ফ্লাওয়ার, বাংলায় বলি সম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল হচ্ছে যে ফুলের মধ্যে বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর সবকটাই বর্তমান, তাদের আমরা বলি সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার। এবার চিন্তা করো, কমপ্লিট ফ্লাওয়ার মানে কি? কমপ্লিট ফ্লাওয়ার মানে চারটেই থাকবে। এবার চারটের মধ্যে কেউ যদি একটা অ্যাবসেন্ট থাকে বা একের বেশি অ্যাবসেন্ট থাকে, তাহলে তাকে আমরা আর কমপ্লিট বলতে পারবো না। তাহলে সেই সমস্ত কন্ডিশনগুলোকে আমরা একসঙ্গে বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার মানে অসম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার। ঠিক আছে? ইনকমপ্লিট ফ্লাওয়ার কত রকমের হয় আমি আসছি। তার আগে কমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল লিখে নাও। কমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল লিখো জবা। জবা, ইংলিশে যেটাকে আমরা বলি চায়না রোজ। সাইন্টিফিক নেম লিখে রাখতে পারো হিবিস্কাস। হিবিস্কাস রোজা সাইনেনসিস, জবা বা চায়না রোজ। আর কি হতে পারে? আর হতে পারে ধুতরা, ডাটুরা। দ্যাটস অলসো দ্য এক্সাম্পল অফ কমপ্লিট ফ্লাওয়ার। এবার আমি এইমাত্র যেটা বললাম যে চারটে জিনিস থাকলে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, চারটে জিনিস থাকলে তাদের আমরা বলি কমপ্লিট। এবার চারটের মধ্যে কেউ যদি একজন বা একের বেশি যদি অ্যাবসেন্ট থাকে, কে কে অ্যাবসেন্ট থাকতে পারে? ধরো একটা ফুলের ক্যালিক্স আছে, বৃতি আছে, করলাও আছে, দলমণ্ডলও আছে, পুংকেশরও আছে, কিন্তু গর্ভকেশর নেই। তাহলে কি হবে? পুংকেশর এবং গর্ভকেশর, তার মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি মেল পার্টটা আছে, কিন্তু ফিমেল পার্টটা নেই। আবার আমি যদি এরকম লিখি, ক্যালিক্স আছে, করোলা আছে, অ্যান্ড্রোসিয়াম নেই, কিন্তু গাইনেসিয়াম আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে মেল পার্টটা আছে, ফিমেল পার্টটা নেই। সেকেন্ডটার ক্ষেত্রে মেল পার্টটা নেই, কিন্তু ফিমেল পার্টটা আছে। তাহলে দেখো এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে একজন অনুপস্থিত। কে অনুপস্থিত? একটার ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম, একটার ক্ষেত্রে গাইনেসিয়াম। তার মানে কি এদের আমরা আর কিন্তু বাইসেক্সুয়াল বলতে পারবো না, উভলিঙ্গ বলতে পারবো না। কেন বলতে পারবো না? উভলিঙ্গ মানে যাদের ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনেসিয়াম দুটোই থাকে, পুংকেশর এবং গর্ভকেশর যাদের ক্ষেত্রে দুজনেই থাকে, তাদের আমরা বলি, সেই সমস্ত ফুলদের আমরা বলি উভলিঙ্গ ফুল। কিন্তু এদের ক্ষেত্রে যেহেতু অ্যান্ড্রোসিয়াম থাকলে গাইনেসিয়াম নেই বা গাইনেসিয়াম থাকলে অ্যান্ড্রোসিয়াম নেই, তার জন্য এদের আমরা বাইসেক্সুয়াল বলতে পারবো না, তাদের আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার অবশ্যই ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? কেন অসম্পূর্ণ? তার কারণ আমি বলেছি চারটের মধ্যে দেখো চারজন নেই, কেউ একজন অনুপস্থিত। তাহলে বাইসেক্সুয়াল কি হবে? দেখো নেক্সট বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল মানে যাদের ক্ষেত্রে চারটে মেম্বারই রয়েছে, তাদের আমরা বলবো বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ ফুল। তাহলে একটা হলো একলিঙ্গ ফুল, একটা হলো উভলিঙ্গ ফুল।
উদাহরণ লিখে নাও, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আমরা দেখতে পাই কুমড়োর ক্ষেত্রে। কুমড়ো, কিউকারবিট, কুমড়ো, কুমড়োর ক্ষেত্রে আমরা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার দেখতে পাই, মানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদা। পুরুষ ফুলের ক্ষেত্রে শুধুমাত্র পুংকেশর বা অ্যান্ড্রোসিয়াম থাকে, স্ত্রী ফুলের ক্ষেত্রে শুধুমাত্র গাইনেসিয়াম বা গর্ভকেশর থাকে। আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল আগে এইমাত্র যেটা বললাম যে জবা, চায়না রোজ। চায়না রোজ ইজ অ্যান এক্সাম্পল অফ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এবার নেক্সট কন্ডিশন লক্ষ্য করো, কোনো একটা ফুল রয়েছে যার ক্ষেত্রে ক্যালিক্স নেই, যার ক্ষেত্রে করলাও নেই, ক্যালিক্সও নেই, করলাও নেই, কিন্তু অ্যান্ড্রোসিয়াম আছে, গাইনেসিয়াম আছে। তাহলে ক্যালিক্স, করলা নেই, অ্যান্ড্রোসিয়াম আর গাইনেসিয়াম আছে। ক্যালিক্স করলা কি করে? ক্যালিক্স করলা অ্যান্ড্রোসিয়াম এবং গাইনেসিয়ামকে বাইরের দিক থেকে ঢেকে রাখে। তাহলে যেহেতু এদের ক্ষেত্রে ক্যালিক্স আর করলা নেই, তাহলে এই ধরনের ফুল নগ্ন, এই ধরনের ফুল উন্মুক্ত। তার জন্য এই ধরনের ফুলকে আমরা বলি নিউড ফ্লাওয়ার। নিউড মানে নগ্ন ফুল বা নিউড ফ্লাওয়ার, সেটাও কিন্তু ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? কারণ দেখো এখানে দেখানো আছে ক্যালিক্সও নেই, করলাও নেই। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে ঘাস। যে কোনো ধরনের ঘাসের ফুল যদি আমরা দেখি, গ্রাস ফ্লাওয়ার, তারা হচ্ছে কিন্তু নিউড ফ্লাওয়ার। তাহলে লিখে নাও, দ্য ফ্লাওয়ার অফ গ্রাস, ঘাস গোত্রীয় উদ্ভিদের ফুল হচ্ছে নিউড ফ্লাওয়ার বা নগ্ন ফুলের উদাহরণ। পরের কন্ডিশনটা দেখো, পরের কন্ডিশনটা দেখো, একটা ফুল আছে যার ক্ষেত্রে ক্যালিক্স আছে, করলা বা দলমণ্ডল সেটাও আছে, কিন্তু অ্যান্ড্রোসিয়ামও নেই, গাইনেসিয়ামও নেই। তাহলে অসুবিধা কি হবে? অ্যান্ড্রোসিয়াম আর গাইনেসিয়াম যদি এদের ক্ষেত্রে না থাকে, তাহলে ডেফিনেটলি এই ধরনের ফুলরা জনন কার্য করতে পারবে না, তাই তো? কারণ অ্যান্ড্রোসিয়াম আর গাইনেসিয়ামই একটু আগে বলেছি সেটা হচ্ছে জনন কার্যের জন্য অপরিহার্য, বা তাদের আমরা বলি অপরিহার্য স্তবক। তাহলে যেহেতু এদের ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনেসিয়াম, পুংকেশর এবং গর্ভকেশর নেই, তার জন্য এরা জনন কার্য করতে পারবে না। এর জন্য এদের আমরা বলি নিউট্রাল ফ্লাওয়ার। নিউট্রাল ফ্লাওয়ার কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? লিখে নাও, কচু। কচু মানে হচ্ছে অ্যারাম। কচু গাছের যে ফ্লাওয়ার, তার মধ্যে আমরা নিউট্রাল ফ্লাওয়ার আমরা দেখতে পাই। নিউট্রাল ফ্লাওয়ার বাংলায় বলি ক্লিব, ক্লিব পুষ্প। তাহলে ক্লিব পুষ্প বা নিউট্রাল ফ্লাওয়ার কাকে বলে? যাদের ক্ষেত্রে পুংকেশর এবং গর্ভকেশর থাকে না, শুধুমাত্র বৃতি এবং দলমণ্ডল থাকে, তাদেরই আমরা বলি নিউট্রাল ফ্লাওয়ার বা ক্লিব পুষ্প। এবার এই যে আমরা ক্যালিক্স, করলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর, এই যে আমরা জিনিসটাকে দেখেছি, এইগুলো সম্পর্কে আমাদের এবার ডিটেলে পড়তে হবে। তাহলে প্রথম পার্ট আমরা শুরু করি কার থেকে? ক্যালিক্স থেকে। ক্যালিক্স দেখো, আমরা যদি একটা ক্যালিক্সকে দেখি, ভালো করে দেখবে ছবি, তাহলে ফুলের একেবারে নিচে যে সবুজ রঙের অংশটা আমরা দেখতে পাই, সেই সবুজ রঙের অংশটাকেই আমরা বলি ক্যালিক্স বা বৃতি। তাহলে এই টোটাল স্ট্রাকচারটাকেই আমরা বলবো ক্যালিক্স বা বৃতি। এবার এই দেখো, টোটালটা হচ্ছে ক্যালিক্স বা বৃতি, সে কিছু ছোট ছোট অংশ দ্বারা গঠিত। তাহলে একটা ক্যালিক্স বা বৃতি যে অংশ দ্বারা গঠিত, সেই অংশগুলোকেই আমরা বলি বৃতির অংশ। ক্যালিক্স মানে কি? বৃতি। তাহলে বৃতির অংশ বা যেটাকেই আমরা বলি সেপাল, যেটাকেই আমরা বলি সেপাল, বাংলায় বলি বৃতির অংশ, তার মানে বৃত্তাংশ। তাহলে একটা ক্যালিক্স বা বৃতি যে ছোট ছোট ইউনিট বা অংশ দ্বারা গঠিত, তাদেরই আমরা বলি সেপাল বা বৃত্তাংশ। এবার এই যে সেপালের কথা আমরা বললাম, বৃত্তাংশের কথা বললাম, সেটা দু রকমের হতে পারে। কি কি হতে পারে?
এই সেপাল বা বৃত্তাংশগুলো সেগুলো ফ্রি, মানে মুক্ত হতে পারে, মুক্ত, ফ্রি। কিরকম? ছবিতে দেখো, ধরো এটা একটা বৃত্তাংশ, এটা আর একটা বৃত্তাংশ, এটা আর একটা বৃত্তাংশ। আমি নাম্বারিং করে দিলাম 1 2 3। দেখো কোনো বৃত্তাংশই কারোর সঙ্গে যুক্ত নেই, প্রত্যেকটা সেপাল প্রত্যেকটাই কিন্তু একে অপরের থেকে ফ্রি। এবার যে কোনো কিছু ফ্রি বোঝাতে আমরা বায়োলজিতে, বা আমরা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি বটানিতে, যে কোনো কিছু ফ্রি কন্ডিশনকে বোঝাতে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি তাকে আমরা বলি পলি। তাহলে পলি অবস্থায় কে রয়েছে? পলি অবস্থায় রয়েছে সেপাল। তার জন্য এই ধরনের কন্ডিশনকেই আমরা বলি পলিসেপালাস, পলিসেপালাস কন্ডিশন। তাহলে পলিসেপালাস কন্ডিশন মানে কি? পলিসেপালাস কন্ডিশন মানে হচ্ছে যে কন্ডিশনে প্রত্যেকটা সেপাল একে অপরের থেকে আলাদা আলাদা হয়, দ্য কন্ডিশন ওয়্যার ইচ এন্ড এভরি সেপালস আর সেপারেটেড ফ্রম ইচ আদার। যে অবস্থায় প্রত্যেকটা বৃত্তাংশ একে অপরের থেকে মুক্ত, সেই অবস্থাকেই আমরা বলি পলিসেপালাস অবস্থা। এবার ঠিক উল্টোটা আমরা পড়ে ফেলি। ধরো সেকেন্ড কন্ডিশন হতে পারে যেখানে এই বৃত্তাংশ বা সেপালগুলো নিজেদের মধ্যে ফিউজড, যুক্ত। কিরকম হতে পারে? ছবি দেখো, দেখো এই বৃত্তাংশটা ছিল, সেইটা এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেটা এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, সে 2 এর সঙ্গে যুক্ত হয়েছে, 2 3 এর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে সবাই ফিউজড। বায়োলজিতে যে কোনো ফিউজড কন্ডিশনকে বোঝাতে আমরা যে অক্ষরটা ইউজ করি তাকে বলা হয় গ্যামো। তাহলে গ্যামো অবস্থায় কে আছে? সেই একই রকম সেপাল, তার জন্য এই অবস্থাকেই আমরা বলি গ্যামোসেপালাস, গ্যামোসেপালাস কন্ডিশন। তাহলে সেপাল দু রকমের হতে পারে, একটা হতে পারে পলিসেপালাস, একটা হতে পারে গ্যামোসেপালাস। ঠিক আছে, উদাহরণ লিখে নাও। পলিসেপালাস অবস্থা আমরা দেখতে পাই সর্ষের ক্ষেত্রে, মাস্টার্ড। পলিসেপালাস কন্ডিশন আমরা দেখতে পাই সর্ষে বা মাস্টার্ডের ক্ষেত্রে, এবং গ্যামোসেপালাস কন্ডিশন তোমরা লেখো আমরা দেখতে পাই ধুতুরা বা ডাটুরার ক্ষেত্রে। তাহলে এটা আমরা কি পড়লাম? আমরা প্রথম পার্টটা পড়ে ফেললাম, যেটাকে আমরা বলি ক্যালিক্স। এবার ক্যালিক্সের পর আমরা সেকেন্ড পার্টে চলে যাব, যেটাকে আমরা বলি করোলা। নেক্সট পার্টটা যেটাকে আমরা বলি করোলা। তাহলে করোলা মানে কি? করোলা মানে হচ্ছে ধরো একটা ফুলের ওপরের যে কালারফুল অংশটা দেখতে পাওয়া যায়, ধরো একটা ফুল রয়েছে, ফুলের ওপরের যে কালারফুল অংশটা দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে করোলা। তাহলে এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে করোলা। এর নিচে আমি একটু আগেই বলেছি ক্যালিক্স রয়েছে বা বৃতি রয়েছে। তাহলে এই যে করোলা হলো, এই করোলার ক্ষেত্রে এই যে প্রত্যেকটা অংশ দেখো একই রকম ভাবে আমি বলেছিলাম ক্যালিক্স, ক্যালিক্সের প্রত্যেকটা অংশকে আমরা বলেছিলাম সেপাল। ঠিক একই রকম ভাবে এখানে রয়েছে করোলা, করোলার প্রত্যেকটা অংশকে আমরা বলি পেটাল। কি বলি? পেটাল। বাংলায় বলি করোলা মানে দলমণ্ডল, এবং দলমণ্ডলের অংশ তার মানে বাংলায় বলি তাকে দলাংশ, দলমণ্ডলের অংশ। তাহলে প্রত্যেকটা পার্ট, এটা একটা পেটাল, এটা একটা পেটাল, এটা একটা পেটাল, অনেকগুলো পেটাল মিলে আসলে কি তৈরি করেছে? করোলা। এবার এই করোলাটা দুটো কন্ডিশনে থাকতে পারে। কি কি হতে পারে? এই করোলাগুলো সেই আগের মতো দেখো, সেটা ফ্রি হতে পারে বা সেটা ফিউজড হতে পারে। তার মানে
একটা করলার একটা পেটাল, একটা দলাংশ আর একটা দলাংশের সঙ্গে যুক্ত থাকতে পারে, দেখো যেখানে এরকম দেখিয়েছে, বা তারা কি হতে পারে, প্রত্যেকে আলাদা আলাদা হতে পারে। ধরো এই একটা দলাংশ, এই একটা দলাংশ, এই একটা দলাংশ, দেখো প্রত্যেকেই আলাদা আলাদা, তার মানে মুক্ত। বা হতে পারে এই কন্ডিশনটা, প্রত্যেকে একসঙ্গে যুক্ত হয়ে গেছে, তার মানে এইটা, 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 দু রকমের কন্ডিশন হতে পারে। একটু আগেই বলেছি যে কোনো কিছু ফ্রি মানে হচ্ছে তাকে আমরা বলি পলি, তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি বলতে পারি, পলি। পলি অবস্থায় কে আছে এখানে, এবার পলি অবস্থায় রয়েছে পেটাল, তার জন্য একে আমরা বলি পলি পেটালাস। ঠিক একই রকম ফিউজ মানে কি, একটু আগেই বলেছি ফিউজ মানে হচ্ছে গ্যামো, গ্যামো কন্ডিশন এবার কে আছে, পেটাল, তার জন্য এই অবস্থাকে আমরা বলি গ্যামো পেটালাস। তাহলে পলিপেটালাস, গ্যামোপেটালাস। উদাহরণ লিখে নাও, উদাহরণ লিখে নাও। পলিপেটালাস আমরা দেখতে পাই অবস্থা জবা ফুলের ক্ষেত্রে, চায়না রোজ, জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই পলিপেটালাস, এবং গ্যামোপেটালাস কন্ডিশন বা অবস্থা আমরা দেখতে পাই ধুতুরা বা ডাটুরার ক্ষেত্রে। ঠিক আছে, এবার ক্যালিক্স করলা হয়ে গেছে, আমরা পরের অংশটায় চলে যাব, যেটাকেই আমরা বলি অ্যান্ড্রোসিয়াম। দেখো অ্যান্ড্রোসিয়াম একটা গাছের মেল সেক্স অর্গান যেগুলো রয়েছে, যার ভেতরে পরাগ রেণু তৈরি হয়, তাদেরই আমরা বলি অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর চক্র। তাহলে পুরোটা অ্যান্ড্রোসিয়াম। দেখো অ্যান্ড্রোসিয়াম। এবার দেখো এই সমস্তগুলোকে একসঙ্গে যদি আমরা অ্যান্ড্রোসিয়াম বলি, তার মানে এইখান থেকে যে কোনো একটাকে আমি বেছে নিলাম। দেখো সমস্তগুলোকে একসঙ্গে আমরা বলি অ্যান্ড্রোসিয়াম, এর মধ্যে যে কোনো একটা তাকে আমরা বলি স্ট্যামেন, তাকে আমরা বলি স্ট্যামেন। তাহলে অ্যান্ড্রোসিয়ামের একক তাকে আমরা বলি স্ট্যামেন, পুংকেশর চক্রের একক তাকে আমরা বলি পুংকেশর। একদম বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখবে, বাড়িতে ঝাঁটা রয়েছে, ঝাঁটাটা হচ্ছে পুংকেশর অ্যান্ড্রোসিয়াম, আর তার প্রত্যেকটা যে কাঠি, প্রত্যেকটা কাঠি একটা একটা করে হচ্ছে স্ট্যামেন। এবার যদি আমরা একটা স্ট্যামেনকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো, দেখো একটা পুংকেশরের দুটো অংশ, ওপরের দিকের যে অংশ সেটাকে আমরা বলি অ্যান্থার, আমরা বলি অ্যান্থার, বাংলায় বলি পরাগধানী, পরাগধানী। আর পরাগধানীর নিচে এই যে অংশটা, এটাকে আমরা বলি ফিলামেন্ট, ফিলামেন্ট, বা বাংলায় বলি পুংদণ্ড। তাহলে পরাগধানী বা অ্যান্থার এবং ফিলামেন্ট বা পুংদণ্ড। আচ্ছা বলো তো এর মধ্যে স্টেরাইল পার্ট কোনটা? স্টেরাইল পার্ট মানে যে অংশটা জনন কার্যে অংশগ্রহণ করে না, পুংদণ্ড জনন কার্যে অংশগ্রহণ করে না। কিন্তু ফার্টাইল পার্ট কোনটা? ফার্টাইল পার্ট মানে হচ্ছে যে অংশটা জনন কার্যে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে অ্যান্থার। কেন? তার কারণ আমরা দেখতে পাই এই পরাগধানীর মধ্যেই কিন্তু তৈরি হয় পোলেন গ্রেন বা পরাগ রেণু। তাহলে পরাগ রেণু বা পোলেন গ্রেনস যেহেতু অ্যান্থারের মধ্যে তৈরি হয়, তার জন্য আমরা অ্যান্থারকে বলা হয় দ্যাটস দ্য ফার্টাইল পার্ট। এবার অনেক ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অনেক ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই পরাগধানীর মধ্যে, ভালো করে শুনবে, অনেক ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই পরাগধানীর মধ্যে পরাগ রেণু তৈরি হতে পারে না। তাহলে যদি পরাগধানীর মধ্যে পরাগ রেণু বা পোলেন গ্রেন তৈরি হতে না পারে, তাহলে এই গাছটা রিপ্রোডাকশন করতে পারবে না। তাহলে সেই ধরনের পুংকেশরকেই আমরা বলি
স্ট্যামিনোড। তাহলে স্ট্যামিনোড জিনিসটা কি? স্ট্যামিনোড মানে হচ্ছে যে স্ট্যামিনের, যে পুংকেশরের পরাগধানী বা অ্যান্থারের ভেতরে পোলেন প্রডিউস হতে পারে না, পরাগ রেণু তৈরি হতে পারে না, তাদের আমরা বলি স্ট্যামিনোড। তাহলে ক্যালিক্স হলো, করোলা হলো, অ্যান্ড্রোসিয়াম হলো। লাস্ট পার্টটায় চলে যাচ্ছি যেটাকে আমরা বলি গাইনেসিয়াম বা গর্ভকেশর। গাইনেসিয়াম বা গর্ভকেশর, দেখো গাইনেসিয়াম বা গর্ভকেশর, এটাকে আমরা বলি গাইনেসিয়াম। তাহলে গাইনেসিয়াম যেমন অ্যান্ড্রোসিয়ামের প্রত্যেকটা একককে আমরা বলি স্ট্যামেন, ঠিক তেমন গাইনেসিয়ামের প্রত্যেকটা একককে আমরা বলি কার্পেল, কার্পেল বা সেটাকে আমরা বলি পিস্টিল। তাহলে গাইনেসিয়াম তার প্রত্যেকটা পার্টকে আমরা বলি কার্পেল। এবার এই যে কার্পেল রয়েছে, এটা ধরো একটা কার্পেল, এর তিনটে পার্ট রয়েছে। নিচের পার্ট সেটাকে আমরা বলি ওভারি বা গর্ভাশয়, এই পার্টটা যেটাকে আমরা বলি স্টাইল, গর্ভদণ্ড, আর একদম উপরের পার্টটা যেটাকে আমরা বলি স্টিগমা বা গর্ভমুণ্ড। ওভারি, স্টাইল, স্টিগমা। তাহলে এর মধ্যে স্টেরাইল পার্ট কোনটা? স্টাইল আর স্টিগমা স্টেরাইল পার্ট। আর ফার্টাইল পার্ট কোনটা? ফার্টাইল পার্টটা হচ্ছে ওভারি, তার কারণ এই ওভারির মধ্যেই থাকে ডিম্বক, ডিম্বক যাকে আমরা বলি ওভিউল। তাহলে ওভারি, তার ভেতরে এই যে যেটা দেখো আঁকলাম সেটা হচ্ছে ওভিউল বা ডিম্বক। এই ওভিউলের মধ্যেই পরবর্তীকালে আমরা দেখতে পারবো কি হয়, ডিম্বাণু বা এগ তৈরি হয়, যেটা জনন কার্যে সাহায্য করে। এবার এই জায়গাটায় চলে আসুন, আমরা থ্যালামাস বলেছি। থ্যালামাস মানে কি? থ্যালামাস হচ্ছে যে অংশের উপরে এই ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম সবগুলো লেগে থাকে, যে চাকতির মতো অংশের উপরে, তাকেই আমরা বলি থ্যালামাস। এবার এই থ্যালামাসের প্রকৃতি বা পুষ্পাক্ষের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা ফুলকে 4 রকম ভাবে ভাগ করতে পারি। তাহলে পুষ্পাক্ষের প্রকৃতির উপরে বেস করে, গঠনের উপর বেস করে আমরা ফুলকে 4 রকম ভাবে ভাগ করতে পারি। এক ধরনের ফুল যাকে আমরা বলি হাইপোগাইনাস, হাইপোগাইনাস ফ্লাওয়ার। 2 নম্বর যেটাকে আমরা বলি এপিগাইনাস ফ্লাওয়ার। আর 3 নম্বর যাদের আমরা বলি পেরিগাইনাস। তাহলে on the basis of the nature of the thalamus, flowers are of 3 types: hypogynous, epigynous and perigynous. ছবিটা বোঝো ভালো করে। হাইপোগাইনাসের ক্ষেত্রে আমি এখানে ছবিটা আঁকছি, দেখো হাইপোগাইনাসের ক্ষেত্রে যদি আমরা থ্যালামাসকে দেখি, তাহলে থ্যালামাসটা হয়ে যাবে কনভেক্স, উত্তল। তাহলে এটা থ্যালামাস, থ্যালামাসটা হচ্ছে উত্তল। তাহলে থ্যালামাসের উপরে কে থাকবে? ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম। সবার প্রথম কে থাকে? ক্যালিক্স। তাহলে ধরো ক্যালিক্সটা এখানে আছে, এইখানে আছে। তারপরে কে থাকবে? করোলা। ধরো এটা করোলা, এটা করোলা। তারপরে কে থাকবে? অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম। আর একেবারে মাঝখানে থাকবে গাইনেসিয়াম। এবার দেখো টোটাল গঠনটা কি? গঠনটা তো উত্তল, কনভেক্স। আর একদম কনভেক্স থ্যালামাসের একেবারে মাথায় কে বসে আছে? একেবারে মাথায় বসে আছে গাইনেসিয়াম। তাহলে এক্ষেত্রে গাইনেসিয়ামটা
বা গর্ভকেশরটা বাকিদের থেকে কিন্তু একটু উঁচুতে তাদের আমরা দেখতে পারবো। এর জন্য এই ধরনের ফ্লাওয়ারকেই আমরা বলি হাইপোগাইনাস, হাইপোগাইনাস ফ্লাওয়ার। তাহলে যে ফুলের ক্ষেত্রে থ্যালামাস বা পুষ্পাক্ষটা উত্তল হওয়ার জন্য বাকি স্তবকগুলো গর্ভকেশর চক্রের নিচে থাকে। দেখো এখানে হাইপো মানে কিন্তু নিচে, কার নিচে? গাইনাসের নিচে। গর্ভকেশর চক্রের নিচে যখন বাকি স্তবকগুলো থাকে সেই ধরনের কন্ডিশনকেই আমরা বলি হাইপোগাইনাস কন্ডিশন। হাইপোগাইনাস কন্ডিশন, এবং এই কন্ডিশনের ক্ষেত্রে ওভারিটা কি হবে? ওভারিটা সব সময় হবে সুপিরিয়র, উপরের দিকে থাকবে। এবার ঠিক এর উল্টোটা চিন্তা করো। উল্টোটা কেমন হবে? ধরো এই যে পুষ্পাক্ষ বা থ্যালামাসের কথা যেটা বললাম, সেই পুষ্পাক্ষ বা থ্যালামাসটা এখন কি ছিল? এই ক্ষেত্রে ছিল উত্তল বা কনভেক্স। এবার এদের ক্ষেত্রে কি হয়ে গেছে? সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে সেটা অবতল হয়ে গেছে। দেখো একদম অবতল হয়ে গেছে, এবং অবতল হয়ে সেটা একেবারে বাটির মতো হয়ে গেছে। এবং এই যে বাটির মতো যে স্ট্রাকচারটা তৈরি হলো, ঠিক এই স্ট্রাকচারটার মধ্যে আসলে গাইনেসিয়াম বা গর্ভকেশর চক্রটা থাকবে এইভাবে। তাহলে এই যে বাটির মতো যে অংশটা হয়েছে তার মধ্যে গর্ভকেশর চক্রটা ঢুকে থাকবে। ঠিক আছে, এই অংশটা কি? ওভারি। তাহলে ওভারিটার চারিদিক থেকে কি থাকবে? থ্যালামাসটা ওভারিটাকে ঢেকে রাখবে। এবার মাঝখানেরটা হয়ে গেছে, তারপরে কে? অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর। পুংকেশরটা তাহলে এখানে থাকবে। তারপরে কে থাকবে? করোলা। করোলাটা এখানে থাকবে। আর তারপরে কে থাকবে? ক্যালিক্স। ক্যালিক্সটা এখানে থাকবে। তাহলে দেখো ঠিক কম্পেয়ার করো, এদের ক্ষেত্রে কি হয়েছে? বাকি মেম্বারদের থেকে গর্ভকেশর চক্রটা কোথায় আছে? নিচে আছে, ইনফিরিয়র কন্ডিশনে রয়েছে। তাহলে এই ধরনের কন্ডিশনকেই আমরা বলবো এপিগাইনাস কন্ডিশন। তাহলে একটা হলো হাইপোগাইনাস আর একটা হচ্ছে এপিগাইনাস। উদাহরণগুলো আমি পরে আসছি। আরো একটা কন্ডিশন যেটাকে আমরা বলি পেরিগাইনাস অবস্থা। পেরিগাইনাস অবস্থা। দেখো পেরিগাইনাস কন্ডিশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে থ্যালামাসটা প্রায় সমতল, সমতল হয়ে এরকম একটা বাটির মতো স্ট্রাকচার তৈরি করেছে। ডিস্ক লাইক বা এরকম একটা কাপ লাইক স্ট্রাকচার তৈরি করেছে থ্যালামাসটা, মানে উত্তলও নয় আবার অবতলও নয়। আর প্রত্যেকটা মেম্বার কি আছে? প্রত্যেকটা মেম্বার এই যে কাপের ওপরে একই উচ্চতায় অবস্থান করছে। তার মানে এটা হয়ে গেল গাইনেসিয়াম, এইটা হয়ে গেল অ্যান্ড্রোসিয়াম, এটা হয়ে গেল করোলা, এবং তারপরে এটা হয়ে গেল ক্যালিক্স। তাহলে যে ক্ষেত্রে কোনো একটা থ্যালামাস তার উপরে সমস্ত মেম্বারগুলোর একই উচ্চতায় অবস্থান করে, সেই ধরনের ফ্লাওয়ারকে বা ফুলকেই আমরা বলি পেরিগাইনাস ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে হাইপোগাইনাস, এপিগাইনাস এবং পেরিগাইনাস ভীষণ কোশ্চেনে আসে। লিখে নাও, উদাহরণ লিখে নাও। হাইপোগাইনাসের উদাহরণ লেখো চায়না রোজ, জবা, হাইপোগাইনাস। এপিগাইনাসের উদাহরণ লেখো কুমড়ো, কিউকারবিটস, কিউকারবিটা ম্যাক্সিমা যেটাকে আমরা বলি, কিউকারবিটস, কুমড়ো। আর পেরিগাইনাসের এক্সাম্পল লেখো প্লাম। প্লাম পিচ হতে পারে, প্লাম হতে পারে, রোজ হতে পারে, সবই হচ্ছে পেরিগাইনাস কন্ডিশনের উদাহরণ। তো ফ্লাওয়ারের মধ্যে আর একটা ছোট পার্ট আমাদের জানতে হবে, হোয়াট আর দ্য ফাংশন অফ ফ্লাওয়ার। ফ্লাওয়ার এক্স্যাক্টলি কি করে, কি কাজ করে। প্রথম কথা হচ্ছে ফ্লাওয়ার এক্স্যাক্টলি ইট ইজ আ সেক্স অর্গান। এটা হচ্ছে জনন অঙ্গ, জনন কার্যে সাহায্য করে। এবার জনন কার্যে সাহায্যের জন্য কি করতে হবে? মৌমাছিদের আকৃষ্ট করতে হবে। তাহলে আমরা জানি এদের আর একটা কাজ হচ্ছে পতঙ্গদের আকৃষ্ট করা। কেন পতঙ্গদের আকৃষ্ট করা? তার কারণ এক্ষেত্রে করলাগুলো রয়েছে, দলমণ্ডলগুলো রয়েছে, সেগুলো ভীষণ কালারফুল। সেই দলমণ্ডলগুলো যদি কালারফুল হয় সেটা খুব সহজেই পতঙ্গদের কি করবে? আকৃষ্ট করবে। তাহলে পতঙ্গদের আকৃষ্ট করে
পরাগ সংযোগে সাহায্য করাটাই হলো এক্স্যাক্টলি এই ধরনের ফুলের কাজ। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট ফ্লাওয়ার এইটুকুনি তোমাদের করতে হবে। তোমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট কি থাকবে, এই যে প্রত্যেকটা যে স্ট্রাকচার বললাম সেটার সম্পর্কে একটু করে তোমরা পড়ে নেবে, প্রত্যেকটা ফুলের গঠন, ছবিগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং উদাহরণ দিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা তোমাকে লিখতে হবে। তাহলে উদাহরণগুলো এখানে তোমাদের ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাক। এরপরে সেকেন্ড হাফে এসে আমি আর যে দুটো পার্ট বাকি রয়েছে, একটা হচ্ছে স্টেম, একটা হচ্ছে লিফ, সে দুটো পড়িয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো।